মেন্ডেলের বংশগতির সূত্র আমরা পড়লাম, এবার সূত্র থেকে বিচ্যুতি পড়তে হবে আমাদেরকে, ঠিক আছে? আমাদের প্রথম সূত্রটা কি ছিল বল? পৃথকীভবনের সূত্র, তাই না? আর পরেরটা স্বাধীন সঞ্চারণের সূত্র। পৃথকীভবন কি বলছিল যে এই একটা বৈশিষ্ট্য এরা যখন কি হচ্ছিল, এরা যখন অপত্য গ্যামেট গঠন করছিল তখন মিক্সড হচ্ছিল না, পাশাপাশি থাকছিল একসাথে কিন্তু মিক্সড হচ্ছিল না। এরা যখন আবার গ্যামেট উৎপন্ন করছে তখন এই বৈশিষ্ট্যগুলোই কি হয়ে যাচ্ছে, পরস্পর থেকে পৃথক হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে পৃথকীভবনের সূত্র, যে এরা কখনোই মিক্সড হবে না, তাই না? আরেকটা ছিল স্বাধীন সঞ্চারণের সূত্র। ভালো, পৃথকীভবনের সূত্র। এবার দেখ আমরা কি করব, মেন্ডেলের বংশগতি সূত্রের বিচ্যুতি, অসম্পূর্ণ প্রকটতা, ঠিক আছে? পৃথকীভবনের সূত্রের কি একটা ব্যতিক্রম, অসম্পূর্ণ প্রকটতা। উদাহরণটা ভালো করে মুখস্থ করতে হবে। দেখ, অসম্পূর্ণ প্রকটতা বলতে কি বলেছে, যে দুটি বিপরীত বৈশিষ্ট্যযুক্ত বিশুদ্ধ জীবের সংকরায়নে উৎপন্ন সংকর জীবে যদি প্রকট অ্যালিলটির ফিনোটাইপ সম্পূর্ণভাবে প্রকাশিত না হয়ে তৃতীয় কোনো বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে, তখন সেই ঘটনাকে অসম্পূর্ণ প্রকটতা বা মিশ্র উত্তরাধিকার বলা হয়, ঠিক আছে? সরি, এটা এই সূত্রের ব্যতিক্রম নয়, এটা হচ্ছে যে প্রকটতার সূত্র যে ছিল, মানে দুটা পাশাপাশি থাকলে একটা প্রকট হবে একটা প্রচ্ছন্ন, তার ব্যতিক্রম। ওটা দিয়েছে প্রথমে, অসম্পূর্ণ প্রকটতা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছিলাম, যে এরকম যারা মিক্সড বৈশিষ্ট্যযুক্ত ছিল, ধর ক্যাপিটাল টি মানে লম্বা আর স্মল টি মানে কি খাটো, তাই না? তো এই দুটাই যাদের মধ্যে আছে, কে প্রকাশ পাচ্ছিল? বড় হাতের টিটা, যে লম্বাই হবে, বেটে জিন থাকলেও লম্বা জিন দুটাই যদি থাকে তাহলে লম্বাটাই প্রায়োরিটাইজ হবে। কিন্তু সন্ধ্যা মালতী গাছের ক্ষেত্রে যদি আমি দেখি ফুলের কালার, ঠিক আছে, এর বিজ্ঞানসম্মত নামও কিন্তু মুখস্থ করতে হবে, ঠিক আছে? মিরাবিলিস জালাপা। আচ্ছা, আর কোন বিজ্ঞানী প্রথম আবিষ্কার করেন? কোরেন্স। অসম্পূর্ণ প্রকটতা কে আবিষ্কার করেন? কোরেন্স। দেখ, বই তো নিয়েই নিবি তোরা, আবার কি? আচ্ছা, এই উদ্ভিদের ক্ষেত্রে কি দেখা গেছে, যে বিশুদ্ধ লাল রঙের ফুল আর বিশুদ্ধ সাদা রঙের ফুলযুক্ত যদি দুটা গাছের মধ্যে আমরা সংকরায়ন করাই, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, যে গাছটা উৎপন্ন হচ্ছে সেটার রং কি হচ্ছে, গোলাপি টাইপের হয়ে যাচ্ছে। মানে লালটা প্রকট, লালের দিকেই বেশি হতে যাচ্ছে, কিন্তু পুরোপুরি লাল হচ্ছে না, ওদের মাঝামাঝি কোনো একটা কালার হয়ে যাচ্ছে। যেমন ক্যাপিটাল টি আর স্মল টি দুটাই যদি থাকতো তাহলে কি হতো, ক্যাপিটাল টিটাই হতো, এদের মাঝামাঝি কিছু হতো না। কিন্তু এখানে ক্যাপিটাল আর আর স্মল আর যখন আছে, লাল আর সাদা, ঠিক আছে, তখন কি লালটা সম্পূর্ণভাবে প্রকাশ হবে না। আমাদের বড় হাতেরটাই তো সম্পূর্ণভাবে প্রকাশ হয় যখন মিক্সড থাকে, তাই না? কিন্তু এখানে বড় হাতেরটা সম্পূর্ণভাবে প্রকাশ হবে না, এদের মাঝামাঝি কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ হবে, সেটা হচ্ছে কি অসম্পূর্ণ প্রকটতা। এখানে গোলাপি রঙেরটা আমরা দেখতে পাবো। বোঝা গেল? আচ্ছা, এদের ফিনোটাইপিক অনুপাত কি হয়? ওদের জেনোটাইপিক মানে এক সংকর জননের জেনোটাইপিক অনুপাত কি ছিল? 1:2:1, তাই না? ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল টি, এদের জেনোটাইপিক অনুপাত কি ছিল? 1:2:1। কিন্তু ফেনোটাইপিক অনুপাত কি ছিল? এরা সবাই মিলে একই রকম হয়ে যাবে, 3:1, তাই না? কিন্তু এদের ক্ষেত্রে কি হবে বল? একই রকম যদি আমি ক্রসটা করি তাহলে আর কি স্মলার, এদের জেনোটাইপিক অনুপাতও হয়ে যাবে কি 1:2:1। ফেনোটাইপিক অনুপাতও তো এদের এবার 1:2:1 হবে, কারণ এটা আর এটা তো সেম নয়, এখন এটা লাল, এটা গোলাপি, আর এটা হচ্ছে কি সাদা। বোঝা গেল? তাহলে কি হলো, ফেনোটাইপিক অনুপাত আর জেনোটাইপিক অনুপাত দুটাই কি হয়ে যাচ্ছে, 1:2:1 হয়ে যাচ্ছে। আচ্ছা,
কি বলেছে, সন্ধ্যা মালতী ছাড়াও গোলাপ, তারপর স্ন্যাপড্রাগন, তারপর ডগ ফ্লাওয়ার নামক ফুলে অসম্পূর্ণ প্রকটতা বা হেটারোজাইগাস গোলাপি ফুল দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এটা ওই কয়েকটা উদাহরণ দিয়ে দিয়েছে, এক্সট্রা মুখস্থ রাখতে হবে। সন্ধ্যা মালতীটা ভুললে চলবেই না, বোঝা গেল। ডগ ফ্লাওয়ার এটাও মুখস্থ রাখতে হবে ভালো করে, স্ন্যাপড্রাগনও মুখস্থ রাখতে হবে। গোলাপটা যেহেতু আমরা জানি ওই জন্য মুখস্থ না রাখলেও হবে। প্রাণীর ক্ষেত্রে কি বলছে, আন্দালুসিয়ান মুরগির ক্ষেত্রে কালো আর সাদা এই এদের পালকের এই কালারের ভিত্তিতে যখন করা হয়, দেখা হয়, তখন দেখতে পাবো কি F1 জনুতে উৎপন্ন পাখিটি নীল রঙের পালক যুক্ত হয়। বোঝা গেল, কালো আর সাদাটা প্রকট প্রচ্ছন্ন, আর এদের মাঝামাঝিটা কি হয়ে যায়, নীল হয়ে যায়। আচ্ছা, অসম্পূর্ণ প্রকটতার এই পানেট স্কোয়ার দিয়েছে, তাই না, একই রকম করে এক সংকট জননের যেরকম ছিল সেরকমই হবে। আচ্ছা, এরপর আর কিছু দেয়নি। 81 পৃষ্ঠা, তো তাও কতগুলো পেজ আমি দেখো এইটুকুতে শেষ করে দিচ্ছি। হ্যাঁ এই যে এইটুকু, এখানে কোনো ফুলও নাই, কিছুই নেই। আরো তো উদাহরণ হয়, একটা হচ্ছে নামগুলো আমার ঠিক মনে নেই। অসম্পূর্ণ প্রকটতা গরুর মধ্যে দেখা যায় মনে হয়, কি যেন সহপ্রকটতা না কি যেন বলে আরেকটাকে, মানে দুটাই প্রকট বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এটা তো দেখলাম এদের মাঝামাঝি হচ্ছে। আরেকটা কেস হয় যেটায় দুটা বৈশিষ্ট্যই দেখা যায়। ঠিক আছে, একটা বলছে কালো করো, একটা বলছে সাদা করো, তো গায়ের মধ্যে দেখবি কোথাও কোথাও কালো, কোথাও কোথাও সাদা, মিক্সড কালার হয়ে যাচ্ছে। গরু তো হয় না, ওটা তো আলাদা, মানুষের কই আছে, এটা সেটি। আচ্ছা, আর কিছু নেই। তারপর লিঙ্কেজ, আমাদের যে স্বাধীন সঞ্চারণের সূত্র ছিল দ্বিতীয়টা, তাই না, সেখানে আমরা তারও একটা ব্যতিক্রম ছিল, সেটা হচ্ছে লিঙ্কেজ। এগুলো সব 11-12 আছে, তোদের এখানে নেই, যদিও মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমের মধ্যেই সব কিছু পড়ে। ঠিক আছে, একটাই আছে, একটাই মুখস্থ রাখ, ওটাই অনেক। অসম্পূর্ণ প্রকটতা কুকুর ওই কি দেখ, এটাই করে সাদা কালো মুহূর্ত হয়। মানুষের লিঙ্গ নির্ধারণ, ঠিক আছে, ক্রোমোসোমের প্রকৃতি আর সংখ্যার ওপর নির্ভর করে কোনো জীবের ভ্রূণের পুরুষ আর স্ত্রী রূপে বিকশিত হওয়াকে জীবের লিঙ্গ নির্ধারণ বলা হয়। ঠিক আছে, মানে ক্রোমোজোমের সংখ্যা আর কি কি টাইপের ক্রোমোজোম আছে সেটার ভিত্তিতে সেই মানে ওই জীবটা পুরুষ হবে না স্ত্রী হবে সেটা নির্ধারণ করাকে আমরা কি বলি, লিঙ্গ নির্ধারণ বলি। মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। আচ্ছা, প্রথমে বলি ক্রোমোজোমের মধ্যে যেগুলো দেহের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাদেরকে কি বলা হয়, দেহ ক্রোমোজোম। ঠিক আছে, আচ্ছা, বা অটোজোম। আর তারপর তোর যেটা লিঙ্গ নির্ধারণ করে তাকে সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম বলা হয়। বোঝা গেল? আচ্ছা, মানুষের দেহে কয় জোড়া ক্রোমোজোম থাকে? কি বলে, 23 জোড়া ক্রোমোজোম থাকে, 23 জোড়া বা 46টা। 46টা মানে 2n = কত? তাই না? আর আমরা যদি এখান থেকে স্পার্ম আর ওভাম তৈরি হয় তাহলে কি হয়ে যাবে, 2nটা n হয়ে যাবে। n = কত হয়ে যাবে? 2n = 46 হলে n = 23, তাই না? স্পার্ম আর ওভামে তাহলে কি হয়ে যাচ্ছে, 23টা। আর এখানে কি হয়ে যাচ্ছে, দেহকোষে 23 জোড়া বা 46টা, তাই তো? এগুলো সব জানিস তোরা। এবার দেখ, মানুষের দেহে দেহ ক্রোমোজোম কটা থাকে? দেহ ক্রোমোজোম থাকে 22 জোড়া। 22 জোড়া অটোজোম থাকে। ঠিক আছে, 22 জোড়া, ওই জন্য 22A লিখলাম। ঠিক আছে, আর কি থাকে, আচ্ছা এ লিখলাম। ঠিক আছে, যেহেতু জোড়া, দেখি জোড়াকে এ লিখেছে তো না, 44 দিয়ে লিখেছে। ঠিক আছে, তাহলে 22 জোড়া মানে কত, 44টা। তাহলে 44টা কি থাকছে, 46টার মধ্যে 44টা কি থাকছে, অটোজোম। আর কি থাকছে,
এক জোড়া সেক্স ক্রোমোজোম থাকছে, তাই না? তো এক জোড়া সেক্স ক্রোমোজোমটা কোথাও কোথাও এক্স ওয়াই হয়, আর কোথাও কোথাও কি হয়, এক্স এক্স হয়। ঠিক আছে? তাহলে মানুষের দেহকোষে, এগুলো কি সব দেহকোষ, টুয়েন 46টা করে আছে, তাই না? 44টা অটোজোম আর 2টা করে সেক্স ক্রোমোজোম, 44টা অটোজোম আর 2টা করে সেক্স ক্রোমোজোম, ওই জন্য এটা টুয়েন। টুয়েনের মধ্যে এই যাদের মধ্যে এক্স ওয়াই আছে তারা কি হয়ে যায়, মেল। আর যাদের মধ্যে এক্স এক্স আছে সেক্স ক্রোমোজোমটা, তাদের কি হয়ে যায়, তারা ফিমেল হয়ে যায়, তাই না? বোঝা গেল? তাহলে এবার একটা জিনিস দেখ, যখন দাঁড়া একটু জায়গা করে নি, আচ্ছা এদিকে দেখ, আমি মেয়ের কেসটা আগে লিখছি, ঠিক আছে? কি হবে বল, দেহকোষটা কি হবে, 44 4A মেয়ে মানে কি 44টা অটোজোম, 44টা অটোজোম আর কি প্লাস 2টা এক্স এক্স, তাই না? এটা হচ্ছে কি 2n সংখ্যক ক্রোমোজোম, মানে দেহকোষের ক্রোমোজোম। এর থেকে যখন ডিম্বাণু উৎপন্ন হবে তখন কি হবে বল, 22 জোড়া, 22 হয়ে যাবে, 22টা হয়ে যাবে, 22 জোড়ার থেকে 22টা হয়ে যাবে, মানে 44 এর থেকে কত হবে, 22 এ হয়ে যাবে। আর 2টা এক্স এর থেকে কটা এক্স আসবে, একটা এক্স আসবে। তাহলে এটা হয়ে গেল কি এন না 2n, এন হয়ে গেল। এটা হচ্ছে কি ডিম্বাণু। বোঝা গেল? আর এটা কি হচ্ছে, দেহকোষ। দেহকোষ বা জননমাতৃ কোষ, এটা মেয়েদের ক্ষেত্রে। বোঝা গেল? এবার দেখ ছেলেদের ক্ষেত্রে কি হচ্ছে। ছেলে মানে কি হবে বল, 44টা বা 22 জোড়া অটোজোম, অটোজোম মানে দেহ ক্রোমোজোম, প্লাস কি সেক্স ক্রোমোজোম থাকবে একটা এক্স, একটা থাকবে কি ওয়াই। কখনো ওয়াই ওয়াই থাকতে পারে না, কিন্তু ওয়াই ওয়াই কখনো থাকতে পারে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এরা যখন স্পার্ম উৎপন্ন করবে তখন কি হয়ে যাবে বল, 22A 22A, তাই না? 2 জোড়ার থেকে সরি 22 জোড়ার থেকে 22টা, আর এখানে কি হয়ে যাবে প্লাস এক্স হবে না ওয়াই হবে, একবার এক্স হতে পারে, আবার কি হতে পারে একই রকম ভাবে ওয়াইও হতে পারে। 50% এক্স হবে, 50% ওয়াই হবে, তাই না? কিছু সংখ্যক এরা হবে আর কিছু সংখ্যক এরা হবে। তাহলে স্পার্ম 2 ধরনের হতে পারে, তাই না? একটা কি এক্স ক্রোমোজোম যুক্ত, আর একটা কি হয়ে যাচ্ছে ওয়াই ক্রোমোজোম যুক্ত। জল নেই। এবার দেখ, বোঝা গেল এতটুকু, তাই না? এবার আমি একটু জায়গা করে নিই, না হলে হবে না। জায়গায় তো হচ্ছে না রে। আচ্ছা দেখ, কি বললাম আমি এখানে একটা, এবার আমি মানুষের ক্রস করাচ্ছি, ঠিক আছে? একটা হচ্ছে মেল, একটা হচ্ছে কি ফিমেল। বোঝা গেল? এর মধ্যে কি আছে, দেহকোষে 44টা অটোজোম প্লাস বল এক্স ওয়াই, আর মেয়ের মধ্যে কি আছে 44টা অটোজোম প্লাস এক্স এক্স, তাই না?
এর থেকে যখন স্পার্ম তৈরি হচ্ছে কয় ধরনের হচ্ছে? দুই ধরনের দুই ধরনের। একটা হচ্ছে কি 22A প্লাস এক্স, আরেকটা কি হয়ে যাচ্ছে A plus Y 22A প্লাস ওয়াই হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু এখান থেকে ওভাম কত ধরনের হচ্ছে? এক ধরনেরই হচ্ছে। ওভাম বা ডিম্বাণু এক ধরনেরই হচ্ছে, এক্স প্লাস এক্স প্লাস এক্স হয়ে গেল। 2n থেকে n, 2n থেকে n, তাই না? এবার এরা যখন মিলবে কি হবে? মেয়ে 22টা a প্লাস 22টা a মানে 44টা a প্লাস প্লাস একটা x আর একটা x মানে x x, তাই না? আর এরা যখন মিলবে তখন কি হবে? এরা দুজন যখন মিলবে 44টা A প্লাস X 44টা a প্লাস এক্স ওয়াই, তাই না? তাহলে এটা আবার কি হয়ে যাচ্ছে? ছেলে না মেয়ে? মেয়ে এটা হয়ে যাচ্ছে মেয়ে, তাই না? আর এটা কি হয়ে যাচ্ছে? ছেলে। তাহলে 50% কি হচ্ছে? মেয়ে হচ্ছে, 50% ছেলে হচ্ছে। বোঝা গেল? তাহলে লিঙ্গ নির্ধারণে ভূমিকাটা কার হচ্ছে? বাবার না মায়ের? বাবার, কারণ বাবাই দুই ধরনের উৎপন্ন করছে স্পার্ম, তাই না? যদি এক্স স্পার্ম দিয়ে তৈরি হয় তাহলে মেয়ে উৎপন্ন হবে, আর যদি ওয়াই স্পার্ম দিয়ে তৈরি হয় তাহলে কি ছেলে উৎপন্ন হবে। তাহলে এটা তোরা করে ফেল মানুষের ক্রসটা। কি বলছে? সাধারণ জিন গঠিত রোগ। মানুষের ক্ষেত্রে কতগুলি অটোজোমাল ও কতগুলি সেক্স ক্রোমোজোমাল জিন ঘটিত রোগ দেখা যায়? বোঝা গেল? যতদূর হয়। আচ্ছা, কি বলছে? পপুলেশনের সাধারণ জিন গঠিত কিছু রোগ। প্রথমেই থ্যালাসেমিয়ার কথা বলেছে, তাই না? থ্যালাসেমিয়া মানে কি? হিমোগ্লোবিন কম হয়ে যাওয়া, মনে রাখবে। আমাদের দুটো জিনিস আছে, থ্যালাসেমিয়া আর হিমোফিলিয়া, ঠিক আছে? আরও আছে কিছু জিনিস। থ্যালাসেমিয়া আর হিমোফিলিয়ার মধ্যে গুলিয়ে যায় খুব, ঠিক আছে? এবার দেখ কিভাবে মনে রাখবি থ্যালাসেমিয়া আর হিমোফিলিয়া, তাই তো? হিমোফিলিয়ার সাথে হিমোগ্লোবিন নামটা ম্যাচ করছে, মনে রাখবি। ম্যাচ করা যাবে না, এখানে উল্টাটা হবে, ঠিক আছে? থ্যালাসেমিয়া হিমোগ্লোবিন সংক্রান্ত জিনিস হবে, আর হিমোফিলিয়া আদার্স। দেখ, এটা কাজ করে ওটা হবে না। হ্যাঁ, ম্যাচ করবে যেটা সেটা হবে না। থ্যালাসেমিয়া হিমোগ্লোবিন। থ্যালাসেমিয়া মানুষের একটি বংশগত রোগ যাতে রক্তের অক্সিজেন বহনকারী হিমোগ্লোবিন উৎপাদনে কি ত্রুটি অথবা ঘাটতি দেখা যায়। এর ফলে রোগীর দেহে তীব্র বা মৃদু অ্যানিমিয়া লক্ষ্য করা যায়। অ্যানিমিয়া মানে কি? রক্তাল্পতা, ঠিক আছে? যা অক্সিজেন পরিবহনে বিঘ্ন সৃষ্টি করে, বাধা সৃষ্টি করে। মানে রক্তের মধ্যে অক্সিজেন কে নিয়ে যায়? হিমোগ্লোবিন। এটা জানিস তো? হিমোগ্লোবিন কি করে? রক্তে অক্সিজেনকে বাইন্ড করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, এটাই রক্তের কাজ। তো এখন হিমোগ্লোবিনই যদি ঠিকঠাক না হয়, অক্সিজেন পরিবহন কিভাবে হবে, তাই না? আচ্ছা, দেখ, থ্যালাসেমিয়া মূলত দুই প্রকারের হয়, আলফা থ্যালাসেমিয়া আর বিটা থ্যালাসেমিয়া। বুঝা গেল? তীব্রতা অনুযায়ী আলফা আর বিটা থ্যালাসেমিয়া আবার দুই ভাগে বিভক্ত। থ্যালাসেমিয়া মেজর, এটা তীব্র হলে কি বলা হয়? মেজর। মেজর মানে জানিসই তো, বেশি। আর মাইনর মানে নগণ্য। কি এটা? থ্যালাসেমিয়া মাইনর মানে হচ্ছে ওই আলফা বিটা দুটাই কি হতে পারে? মেজরও হতে পারে, আবার মাইনরও হতে পারে। বোঝা গেছে? রোগের লক্ষণ কি? কি হবে রোগের লক্ষণ? অ্যানিমিয়া হবে, তাই না? তারপর কি হবে? লৌহ সঞ্চয়। অ্যানিমিয়ার কারণে এই রোগে ঘন ঘন রক্ত সঞ্চালন করতে হয়, ফলে রক্তের লোহা জমে যায়, রক্তের মধ্যে লোহা জমে যায়, যাকে আয়রন ওভারলোড বলা হয়। এর ফলে হৃৎপিণ্ড, যকৃৎ আর অন্তঃক্ষরা যন্ত্রের ক্ষতিগ্রস্ত, মানে অন্তঃক্ষরা তন্ত্র, গোটা তন্ত্রটাই ক্ষতিগ্রস্ত হয়। বোঝা গেল? হাড়ের গঠন বিকৃতি, অস্থিমজ্জা অতিরিক্ত বৃদ্ধি পায়, তাই কি হয়? হাড়ের গঠন অস্বাভাবিক হয়ে যায়। আর কি আছে? প্লীহার বৃদ্ধি, প্লীহার অতিরিক্ত বৃদ্ধি ঘটে, বা কি বলা হয়? স্প্লিনোমেগালি বলা হয়। স্প্লিনোমেগালি, এই কথাটা কিন্তু এই টার্মটা তুলে দিয়ে দিতে পারে। স্প্লিনোমেগালি কি? তোরা কি লিখবি?
দেখবি থ্যালাসেমিয়ায় প্লীহার অতিরিক্ত বৃদ্ধি ঘটাকেই স্প্লিনোমেগালি বলা হয়, তাই না? তো কিছুই না প্রিয়া কি? আচ্ছা, দাগানোর পর দাগা শুনবি ওর কথার ভ্যালু নেই। আমি অনেক নিচে লাগাইছি। দেখ এখানে বক্সে কি বলেছে, আমেরিকান বিজ্ঞানী থমাস বেন্টন কুলি, বাহ, সর্বপ্রথম কি করে 1925 খ্রিস্টাব্দে শিশুদের দেহে বিটা থ্যালাসেমিয়া মেজর রোগটিকে বর্ণনা করেন। এরিথ্রোব্লাস্টিক অ্যানিমিয়া রূপে তিনি এটাকে চিহ্নিত করেন, ঠিক আছে? আচ্ছা, সেই কারণে কি কি বলেছে, সেই কারণে তার নাম অনুসারে বিটা থ্যালাসেমিয়া মেজর নামক রোগটিকে কুলিড অ্যানিমিয়াও বলা হয়, ঠিক আছে? কুলিড অ্যানিমিয়া কাকে বলা হয় তাহলে? বিটা থ্যালাসেমিয়া মেজরকে। এটা একটা ফ্যাক্ট, আসবে না পরীক্ষায়, মানে না আসার চান্সই 99%। এবার দেখ কারণ কি বলেছে অ্যানিমিয়ার, সরি থ্যালাসেমিয়ার মধ্যে অ্যানিমিয়ার। থ্যালাসেমিয়া অটোজোমাল জিন ঘটিত একটি প্রচ্ছন্ন রোগ। তাহলে আমাদের যে 22A আছে, মানে 22 জোড়া কি আছে, অটোজোম আছে, 44A বা 24A এর জোড়া আছে দুটা, ওর মধ্যে কোনো একটা ক্রোমোজোমের কোনো ডিস্টার্বের কারণে কি হচ্ছে, কোনো বিকৃতির কারণে আমাদের হিমোগ্লোবিন ঠিকঠাক করে তৈরি হচ্ছে না, ওই জন্য থ্যালাসেমিয়া হচ্ছে, তাই না? এবার দেখো ওটা কত নম্বর ক্রোমোজোম, ওটা হচ্ছে 16 নম্বর ক্রোমোজোম। 16 নম্বর ক্রোমোজোমে HBA1 এবং HBA2 এই দুটা জিন দ্বারাই কি হয় বল? না, এই দুটা জিন দ্বারা আমাদের হিমোগ্লোবিন গঠন হয়। তো এই দুটা জিনে যখন মিউটেশন হয়, মিউটেশন মানে কি, চেঞ্জ হয়ে যায়, ক্রোমোজোমের আকার আকৃতি চেঞ্জ হয়ে যায়, তখন কি হয়, মিউটেশনের ফলে হিমোগ্লোবিনের আলফা গ্লোবিন পলিপেপটাইড তৈরি ব্যাহত হয়। বোঝা গেল? তাহলে আমাদের HBA1 দুটা আছে, HBA2 এটাও কি আছে, দুটা আছে, ঠিক আছে? এই চারটার মধ্যে যখন দুটা ব্যাহত হয় তখন কি হয়, আলফা থ্যালাসেমিয়া মাইনর। আর যখন চারটা অ্যালেলি মিউটেশন যুক্ত হয় তখন কি হয়ে যায়, মেজর হয়ে যায়, আলফা থ্যালাসেমিয়া মেজর হয়ে যায়। বোঝা গেল? তাহলে আলফা থ্যালাসেমিয়াটা কত নম্বর ক্রোমোজোমের জন্য হচ্ছে? 16 নম্বর ক্রোমোজোমের জন্য। আর বিটা থ্যালাসেমিয়াটা মনে রাখবি কত নম্বরের জন্য? 11 নম্বরের জন্য, ঠিক আছে? আচ্ছা, 11 নম্বর ক্রোমোজোমে HBB জিনের মিউটেশনের ফলে হিমোগ্লোবিনের বিটা গ্লোবিন পলিপেপটাইড তৈরি ব্যাহত হয়। ফলে দুটি অ্যালিলের মধ্যে একটিতে মিউটেশন ঘটলে বিটা থ্যালাসেমিয়া মাইনর, আর যদি দুটার মধ্যে মিউটেশন ঘটে যায় তাহলে বিটা থ্যালাসেমিয়া মেজর। তাহলে আমরা কি বললাম যে থ্যালাসেমিয়া, ঠিক আছে, থ্যালাসেমিয়া এবার কি হয়ে গেল, এটা আলফা হতে পারে অথবা কি হতে পারে, বিটা হতে পারে, তাই না? আলফা কত নম্বর অটোজোমের জন্য হয়, কত নম্বর অটোজোমের বিকৃতির জন্য হয়? 16 নং। আর এটা কত? 11 নং। 16 নংয়ের দুটা জিন আছে, একটা কি HBA1, একটা কি HBA2, তাই না? কিন্তু এখানে কটা জিনের জন্য হয় বল? এখানে 11 নম্বরে একটা জিনের জন্যই হয়, যেটার নাম কি HBB, ঠিক আছে? আর আমরা জানি ক্রোমোজোম কি সবসময় জোড়ায় জোড়ায় থাকে, তাহলে এটাও আছে কটা, দুটা আছে, এটাও আছে দুটা, এটাও আছে কি দুটা, ঠিক আছে? তো এই দুটার মধ্যে যখন একটা একটা করে হয়, মানে দুটা চারটার মধ্যে যখন দুটা খারাপ হয় দুটা ভালো হয়, তখন কি হবে, আলফা থ্যালাসেমিয়া মাইনর। আর যখন চারটাই খারাপ হবে তখন কি হয়ে যাবে, আলফা থ্যালাসেমিয়া মেজর, তাই না? আর যখন আমাদের এই বিটা গ্লোবিন, হিমোগ্লোবিনের বিটা গ্লোবিনের তৈরির জিনিসটা কার দ্বারা নিয়ন্ত্রিত হয়, 11 নম্বর ক্রোমোজোমের HBB নামক জিন দ্বারা, ঠিক আছে? তো এরকম দুটা আছে, দুটা ক্রোমোজোমে দুটা তোর মানে সমসমস্ত ক্রোমোজোমে দুটা তোর HBB জিন আছে, তাই না? তার মধ্যে যদি একটা খারাপ হয় কি হবে, বিটা থ্যালাসেমিয়া মাইনর। আর যদি দুটাই খারাপ হয়ে যায় তাহলে বিটা থ্যালাসেমিয়া মেজর। বোঝা যাচ্ছে তো? আর এটাতে কি বললে, দুটো খারাপ হলে? এটার মধ্যে যদি এই একটা একটা করে দুটা খারাপ হয়, মানে চারটার মধ্যে দুটা হয়, তাহলে আলফা থ্যালাসেমিয়া মাইনর। আর যদি চারটা হয় মেজর।
বেশি হলে এখানে দুটা আর চারটার ব্যাপার, এখানে একটা আর দুটার ব্যাপার। যেহেতু এখানে দুই জোড়া আছে, চারটা, এখানে এক জোড়া, তাহলে কি দুটা। এবার কি বলেছে দেখ, মানুষের রক্তে হিমোগ্লোবিন অণুটি হিম নামক লৌহ ঘটিত রঙ্গক এবং 4টি গ্লোবিউলার প্রোটিন বা পলিপেপটাইড শৃঙ্খল নিয়ে গঠিত, যাদের মধ্যে কি দুটো আলফা গ্লোবিন এবং দুটো বিটা গ্লোবিন প্রকৃতির। বোঝা গেল? ওই আলফা থ্যালাসেমিয়ায় কি হয়, এই আলফা গ্লোবিনটা তৈরি হওয়া ব্যাহত হয়, আর বিটা থ্যালাসেমিয়ায় কি হয়, বিটা গ্লোবিনটা তৈরি হওয়া ব্যাহত হয়। এই দেখ, থ্যালাসেমিয়া রোগের বংশগতি। থ্যালাসেমিয়া মাইনরে আক্রান্ত পুরুষ ও স্ত্রীর বিবাহে সৃষ্ট অপত্যদের মধ্যে রোগের বহিঃপ্রকাশ কি হলো, নিচে দেখানো হলো। ঠিক আছে, মানে একজনের থ্যালাসেমিয়া মাইনর আছে পুরুষটার, আর স্ত্রীটারও তাই আছে। এদের থ্যালাসেমিয়ার স্বাভাবিক অ্যালিলকে কি লিখেছে, আলফা থ্যাল প্লাস, এবং রোগ সৃষ্টিকারীকে কি লিখেছে, শুধু আলফা থ্যাল। মানে আলফা থ্যাল যেখানে থাকবে সেটা খারাপ, আর আলফা থ্যাল প্লাস যেটা থাকবে সেটা ভালো। মাইনাস থাকতো এখানে ভালো। হ্যাঁ, প্লাস মাইনাস থাকলে ভালো। যাই হোক, যেভাবে লেখা হয় সেভাবেই পড়তে হবে। তাহলে দেখ, একজনের মধ্যে কি থাকবে, আলফা থ্যালাসেমিয়া, দুজনেই কি মাইনর আছে, মানে দুটার মধ্যে একটা এফেক্টেড, তাই না? তাই তো? তাহলে একটা এফেক্টেড একটা ভালো, ছেলেটার ক্ষেত্রে, মেয়েটার ক্ষেত্রেও তাই, একটা এফেক্টেড একটা ভালো। তাহলে কি হয়ে গেল, এর থেকে যখন স্পার্ম উৎপন্ন হবে, একটা স্পার্ম ভালো হবে, একটা স্পার্ম খারাপ। এর থেকে যখন ওভাম উৎপন্ন হবে, একটা ওভাম ভালো, একটা ওভাম কি খারাপ, তাই না? ওদের আমি পানের স্কোয়ার এরকম করে বানাবো, পানের স্কোয়ার, তাই তো? পানের স্কোয়ার বানানোর পরে আমি কি দেখব, যে স্বাভাবিকও হবে কিছু, ঠিক আছে, আর তোর কি হয়ে যাবে, কিছু সংখ্যক থ্যালাসেমিয়া মাইনর যুক্ত হয়ে যাবে, আর কিছু কি হয়ে যাবে, থ্যালাসেমিয়া মেজর যুক্ত হয়ে যাবে, তাই না? বোঝা গেল? তো এই জিনিসটা তোরা করে ফেল এখন, এই চেকার বোর্ডটা। কি হলো, একটা কি বললো ছেলেটার মধ্যে আছে, ছেলেটাও কি বললো যে মেয়েটার মধ্যে আছে। ছেলেটা কি মাইনর, মাইনর, তার মানে কি একটা একটা ভালো। আলফা থ্যাল প্লাস আছে, ভালো আছে এটা খারাপ। একটা জিনে, আরেকটা জিনে কি আছে, আলফা এ আলফা থ্যাল আছে শুধু, এ ফর তাই না? দুটা ক্রোমোজোমে দুটা আছে, দুটা ক্রোমোজোম, দুটা 16 নম্বর ক্রোমোজোম, সমসমস্ত ক্রোমোজোম। এই সমস্ত ক্রোমোজোমে ঠিকঠাক আছে আলফা, এখানে দেখ, এদিকে তাকা, আলফা থ্যাল প্লাস, আর এই ক্রোমোজোমে কি আছে, খারাপটা আছে, আলফা থ্যাল। মেয়েটার ক্ষেত্রেও তাই 16 নং ক্রোমোজোম জোড়া আঁকি আমি, এই যে 16 নং ক্রোমোজোম জোড়া আঁকলাম। একটার মধ্যে কি ভালো আছে, মানে আলফা থ্যাল, আর একটা কি আছে, আলফা থ্যাল আছে, খারাপ। বোঝা গেল? তো এরা যখন কি করবে, জনন কোষ উৎপাদন করবে, তো কি হবে, এখান থেকেও দুই ধরনের হবে। একটা কি আলফা থাল প্লাস থ্যাল প্লাস হবে একটা, আরেকটা কি হয়ে যাবে, কি হবে, মিয়োসিসে কি হয়, সমসমস্ত ক্রোমোজোম জোড়া পৃথক হয়ে যায়, জানি তো, তাই না? তাহলে এটা এগুলা 2n কোষ, এগুলা 2n কোষ, এখানে সব n কোষ, n কোষ, তাই না? তাহলে n কোষে কি হয়ে যাবে, আলফা থ্যাল থ্যাল, বললি তো এখানেও কি হয়ে যাবে, সেম হয়ে যাবে, আলফা থাল প্লাস থ্যাল প্লাস, আর ওখানে শুধু আর এখানে শুধু আলফা থ্যাল, তাই না? তাহলে এবার কি হয়ে যাবে, এর সঙ্গে এ আসবে, মানে দুটাই কি হয়ে যাবে, আলফা থ্যাল প্লাস, THAL স্বাভাবিক প্লাস, তাহলে হয়ে যাবে স্বাভাবিক, দুটাই আলফা থ্যাল প্লাস আছে। আরেকটা লিখে নিই, থ্যাল প্লাস। আচ্ছা, এর সাথে এবার কি হবে, এ আসবে, এটা আলফা থ্যাল প্লাস ছিল, আলফা থ্যাল প্লাস, আলফা থাল আর এটা কি আসবে, শুধু আলফা থাল আলফা থ্যাল আসবে। তাহলে কি হয়ে যাবে, মাইনর। মাইনাস এটা আর এটা মিলেও কি হয়ে যাবে, এটার মতো সেম হয়ে যাবে, আলফা থ্যাল প্লাস আর আলফা থ্যাল, তাই তো? মাইনার আর এটা কি হয়ে যাবে, মেজর দুটাই আলফা থ্যাল শুধু।
এইটা তাই তো, এ হয়ে যাবে স্বাভাবিক মাইনার আর এরা দুইজন কি হবে? মাইনার মাইনর রোগযুক্ত আর এরা কি হয়ে যাবে? মেজর রোগযুক্ত। বোঝা গেল? বক্সটা যেটা আছে ওটাই দেখে দিচ্ছি। বক্সটা যা খুশি দেখ। এবার পরের রোগটা কি বলেছে? হিমোফিলিয়া। ঠিক আছে, হিমোফিলিয়া কি? সেক্স ক্রোমোজোম গঠিত রোগ একটা, মানে এক্স ক্রোমোজোম যে আছে, এক্স ক্রোমোজোম দ্বারা এই রোগটা কি হয়? এক্স ক্রোমোজোম দ্বারা এই রোগটা হয়, তাই না? এক্স ক্রোমোজোম বাহিত একটি প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। এটা কিন্তু ইম্পর্টেন্ট এই লাইনটা, প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। এক্স ক্রোমোজোম ঘটিত একটি প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, তাই না? আচ্ছা, আর এখানে কি ছিল? থ্যালাসেমিয়া, বারবার আছে তাই খুঁজে পাচ্ছি না। ওখানে কিছু বলেনি। ক্রোমোজোমে অবস্থিত একটি জিনের মিউটেশনের ফলে হ্যাঁ, আমাদের কিছুই নেই। নাই তো লিখেনে প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ কি হিমোফিলিয়া হিমোফিলিয়া। মানে অর্ধাই এই রোগে কি হয়? রক্ততঞ্চনকারী উপাদানের অভাবে রোগীর দেহে কোনো স্থানে কেটে গেলে রক্তক্ষরণ বন্ধই হয় না। বোঝা গেল? কি বলে প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন রোগ লিখতে পারিস। হলো লেখা? প্রচ্ছন্ন রোগটা হচ্ছে প্রচ্ছন্ন, মানে প্রচ্ছন্ন মানে কি? মানুষের দেখ 44টা অটোজোম প্লাস কি থাকে? এক্স এক্স থাকে মেয়েদের ক্ষেত্রে, তাই না? তো দুটার মধ্যেই যখন এই ডিফেক্টেড জিনটা থাকবে তখনই খালি হবে। প্রচ্ছন্ন কখন প্রকাশ পায়? যখন দুটাই একই হয়, তাই না? আর যদি একটা ভালো একটা ডিফেক্টেড হয় তখন কি হয়ে যায়? তখন কি প্রচ্ছন্ন কি প্রকাশ পাবে? পাবে না, তখন রোগ হবে না। কিন্তু জিন একটা খারাপ আছে কিন্তু রোগটা হবে না, তাহলে ওরা কি হয়ে যাবে? বাহক, বহন করে নিয়ে যাচ্ছে। ভবিষ্যতে তো এদের থেকে এটা দিয়ে রোগ হতে পারে কারো, না? এখান থেকেও এক খারাপ এক্সটা পেলো, অন্য জায়গার থেকেও খারাপ এক্সটা পেলো, তাহলে দুটাই খারাপ এক্স হয়ে গেলে তখন প্রকাশ পাবে, তাই না? কিন্তু এই ক্ষেত্রে কি হবে? এরা বাহক, মানে এদের রোগ হবে না কিন্তু এরা রোগটা বহন করে নিয়ে যাবে পরবর্তী প্রজন্মে, যেহেতু একটা ডিফেক্টেড আছে, তাই না? তাহলে যখন দুটাই ডিফেক্টেড তখন কি হচ্ছে? রোগটা প্রকাশ পাচ্ছে। যখন একটাও ডিফেক্টেড না তখন স্বাভাবিক, আর যখন একটা ডিফেক্টেড, ওখানে যেরকম প্রচ্ছন্ন ছিল এখানে কি হয়ে যাবে? বাহক হয়ে যাবে, তাই না? কিন্তু আমি যদি একটা ছেলেদের ক্ষেত্রে দেখি, এটাকে ছেলেদের ক্ষেত্রে যদি দেখি, তাহলে একটাই তো এক্স আছে, একটা এক্সের মধ্যেই প্রবলেম আছে, তাহলে প্রবলেমটা কিন্তু দেখা যাবে। ওই জন্য এই রোগটা ছেলেদের বেশি হয় মেয়েদের থেকে। বোঝা গেল? এখানে তো তোর প্রকট প্রচ্ছন্নের বৈশিষ্ট্য নেই, এখানে তো একটাই এক্স, তাহলে খারাপ ভালো থাকলে ভালো, খারাপ থাকলে খারাপ, তাই না? বোঝা যাচ্ছে? মেয়েদের ক্ষেত্রে একটা অপশান আছে হিমোফিলিয়া হওয়ার ক্ষেত্রে, একটা যদি খারাপ থাকে ও বেঁচেও যেতে পারে, কারণ আরেকটা যদি ভালো হয় বেঁচে গেল। কিন্তু ছেলেদের ক্ষেত্রে কি? যদি বাই চান্স কোনোভাবে খারাপ আসে, মরে যাবে, রক্তক্ষরণ হয়ে মরে যাবে, তো কি হবে? আচ্ছা দেখ, ইংল্যান্ডের রাজপরিবারে হিমোফিলিয়া বি রোগটি বংশগতভাবে ছড়িয়ে পড়েছিল। সম্ভবত মহারানী ভিক্টোরিয়া এই রোগটির প্রথম বাহক ছিলেন। ঠিক আছে, মহারানী প্রথম ভিক্টোরিয়া, ভিক্টোরিয়াদের মধ্যে ভাগ আছে তো, এক প্রথম ভিক্টোরিয়া, দ্বিতীয় ভিক্টোরিয়া, সে এই রোগটির সর্বপ্রথম বাহক ছিলেন। এই জন্য হিমোফিলিয়া রোগটিকে কি রয়্যাল ডিজিজও বলা হয়, রাজকীয় রোগ, রয়্যাল হিমোফিলিয়া আছে রাজকীয় ব্যাধি। রয়্যাল হিমোফিলিয়া দেখ, হিমোফিলিয়া রোগের প্রধান লক্ষণগুলি কি কি? সামান্য কেটে গেলে বা ছড়ে গেলে দীর্ঘ সময় ধরে অনেক পরিমাণে রক্তক্ষরণ হওয়া, ঠিক আছে, কোনো কারণ ছাড়াই হঠাৎ নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয়ে যাওয়া, অস্থিসন্ধিতে অভ্যন্তরীণ কি হয়ে যাচ্ছে? অভ্যন্তরীণ রক্তক্ষরণ ঘটা, অস্থিসন্ধি ফুলে যন্ত্রণা হওয়া। তীব্র হিমোফিলিয়ায় মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়ে কি হচ্ছে? প্যারালাইসিস হয় আর জীবনহানির আশঙ্কা থাকে। কারণ কি বলেছে? মানুষের এক্স ক্রোমোজোমে অবস্থিত একটি প্রচ্ছন্ন জিনের মিউটেশনের কারণে রক্ততঞ্চনে সাহায্যকারী ফ্যাক্টর 8 এবং অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বা AHF কম তৈরি হয় বা একদমই তৈরি হয় না। এই জন্যই কী হয়?
হিমোফিলিয়া এ বা ক্লাসিক হিমোফিলিয়া রোগটি দেখা যায়। তাহলে বোঝা যাচ্ছে এগুলো একদম মুখস্থ করতে হবে। কি হচ্ছে এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন জিন ঘটিত রোগের মিউটেশনের জন্য, এক্স ক্রোমোজোমের একটি প্রচ্ছন্ন জিনের মিউটেশনের জন্য হচ্ছে কি হচ্ছে যে আমাদের রক্ত তঞ্চনকারে বিভিন্ন ফ্যাক্টর থাকে। হ্যাঁ, রক্ত তঞ্চন মানে রক্ত কেটে গেলে যে রক্তটা শুকিয়ে যায় একটু বড়, সেটাকে তঞ্চন বলে। তো সেটা শুকিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ফ্যাক্টর থাকে। সেই ফ্যাক্টরটার নাম কি? ফ্যাক্টর 8 বা AHF, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। এরা কি হয়? কম তৈরি হয় বা একদমই তৈরি হয় না। এই জিনিসটাকেই কি বলা হচ্ছে? হিমোফিলিয়া এ বা ক্লাসিক হিমোফিলিয়া। বোঝা গেল? 80% হিমোফিলিয়াই এই প্রকৃতির হয়। এক্স ক্রোমোজোমে অবস্থিত অপর একটি প্রচ্ছন্ন জিনের মিউটেশনের কারণে রক্ততঞ্চনে সাহায্যকারী ফ্যাক্টর 9 বা ক্রিস্টমাস ফ্যাক্টর কম তৈরি হয় বা তৈরি হয় না। সেটাকে কি বলা হয়? হিমোফিলিয়া বি বা ক্রিস্টমাস রোগ বলা হয়। এছাড়াও হিমোফিলিয়া সি নামেও আরেক প্রকার হিমোফিলিয়া দেখা যায়, যেটা কি অটোজোমাল জিন ঘটিত ও সম্পূর্ণ প্রচ্ছন্ন নয়। এক্ষেত্রেও ফ্যাক্টর 9টি তৈরি হয় না। আচ্ছা, তাহলে আমাদের কয় ধরনের হিমোফিলিয়া দেখলাম? হিমোফিলিয়া কয় ধরনের দেখলাম? 3 ধরনের। একটা এ, একটা বি আর একটা সি, তাই না? সি। এরা কি এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। ঠিক আছে, এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। কিন্তু এ কি হয়ে গেল? এটা অটোজোমের। ওই যে 44টা অটোজোম ছিল, 44টা অটোজোমের মধ্যে এক জোড়ার মধ্যে কি ডিফেক্ট থাকলে কি হয়? হিমোফিলিয়া সি হয়। ঠিক আছে। আচ্ছা, আর কি হচ্ছে হিমোফিলিয়া বিতে কি হচ্ছে? ফ্যাক্টর 9। বি আর সিতে কি হচ্ছে? ফ্যাক্টর 9 যেটা সেটা তৈরি হয় না ঠিক করে। আর যেটা এ 80% হিমোফিলিয়ায় যে প্রকৃতিটা হয় সেখানে কি ফ্যাক্টর 8 বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর উৎপন্ন হয় না, সেই জন্য একে হিমোফিলিয়া নাম দেওয়া হয়েছে। বোঝা গেল? আর আমাদের থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কি ছিল? এরকম করে জিনিসগুলো যখন পড়বি একসাথে লিখে নিবি ছোট করে, ঠিক আছে? তাহলে যেন কনফিউশন না আসে। থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কি ছিল? আলফা ছিল, বিটা ছিল, তাই না? আলফা ছিল, বিটা ছিল। আচ্ছা, আলফার মধ্যে কটা ছিল? এইচ বি এ 1 ছিল, এর দুটা জিন ছিল। এইচ বি এ 2 এর দুটা জিন ছিল। কিন্তু বিটার যেটা ছিল সেটা কি ছিল? এইচ বি বি ছিল। এটা এক জোড়া বা দুটা, তাই না? এর মধ্যে যদি দুটা ডিফেক্টেড হয় তাহলে কি হচ্ছিল? মাইনর। 4টাই যদি ডিফেক্টেড হয় তাহলে কি হয়ে যাচ্ছিল? মেজর। আর এখানে আছেই তো দুটা, তাহলে একটাই হলে মাইনর, দুটাই হলে মেজর। বোঝা গেল? তাহলে এই যে এই বক্সটুকু আঁকলাম, এই বক্সটুকু কি খুব ইম্পর্টেন্ট। ছবি পাঠাতে পারবো না, তুই লিখে নে। এবার কি বলেছে? হিমোফিলিয়া রোগের বংশগতি। ঠিক আছে, হিমোফিলিয়া স্বাভাবিক ও প্রকট অ্যালিলটি কি ক্যাপিটাল এইচ দ্বারা, মানে এক্স এর মাথায় ক্যাপিটাল এইচ লিখে বোঝানো হচ্ছে। আর কি হচ্ছে? প্রচ্ছন্ন অ্যালিলটি কি স্মল এইচ দ্বারা বোঝানো হচ্ছে, এক্স এর মাথায় স্মল এইচ দ্বারা বোঝানো হচ্ছে। ঠিক আছে, এর ফলে আক্রান্ত পুরুষ আর স্বাভাবিক মহিলার বিবাহের জন্য অপত্যদের মধ্যে কি ধরনের তোর সম্ভাবনা হবে হিমোফিলিয়া রোগের, সেটা করে দেখিয়েছে এখানে। ঠিক আছে, দেখ, স্বাভাবিক মানে কি? দুটা এক্স এর মাথায় ক্যাপিটাল এইচ। মেয়েটা স্বাভাবিক আছে ওই জন্য দুটা এক্স, মেয়ে মানে দুটা এক্স, আর স্বাভাবিক মানে এক্স এর মাথায় ক্যাপিটাল এইচ। কিন্তু ছেলেটা কি আছে? ছেলেটা এফেক্টেড আছে, ওই জন্য ছেলেটার একটাই এক্স, এক্স এর মাথায় কি স্মল এইচ, তাই না? আচ্ছা, এখান থেকে কয় ধরনের ওভাম উৎপন্ন হবে? ডিম্বাণু এক ধরনেরই। এক্স এর মাথায় এইচ, কিন্তু এখান থেকে কত ধরনের হবে শুক্রাণু? একটা ওয়াই তো কোনো রোগের ব্যাপারই নেই, কিন্তু এক্স এর যেটা আছে সেটা হচ্ছে কি বল? এটাই কিন্তু রোগ আছে, তাই না? আচ্ছা, এবার এর সাথে
এ যুক্ত হয়ে কি হয়ে গেল, একটা কন্যা হয়ে গেল। কন্যাটার হচ্ছে কি একটা ক্যাপিটাল এইচ একটা স্মল এইচ, মানে এটা হচ্ছে বাহক, বাহক কন্যা, মানে এর গায়ে রোগ দেখা দেবে না, কিন্তু ভবিষ্যতে এর একটা খারাপ জিন থাকার জন্য ভবিষ্যতে হতে পারে ছেলে মেয়ের, তাই না? আর যেটা তোর ছেলে উৎপন্ন হচ্ছিল, ছেলেটা কিন্তু ঠিকঠাকই উৎপন্ন হবে। বোঝা গেল? বললো ওদিকে আবার গিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এদিকে ওয়াইটা ঠিক আছে আর এক্সটাও কি আছে, ঠিক আছে। তাহলে মা স্বাভাবিক আর বাবা আক্রান্ত হলে কি হবে? ছেলে মা সুস্থ হবে, মেয়ে ওয়াই এ কেন এইচ হবে? এটা তো তোর হিমোগ্লোবিন এক্স, আরে কেন ভাই জিজ্ঞেস এক্স এর এক্স ক্রোমোজোম বাহিত রোগ, ওয়াই এর সঙ্গে তো কোনো লিঙ্কই নাই, এটা শুধু এক্স ক্রোমোজোম বাহিত রোগ। বোঝা গেল? তাহলে বাহক কন্যা আর স্বাভাবিক পুত্র উৎপন্ন হচ্ছে। তোরা তাহলে একটা ক্রস কর যেখানে হচ্ছে ইয়েটা বাহক, মেয়েটা বাহক আর ছেলেটা এফেক্টেড। চল তাহলে কি হচ্ছে তোদের, এটা বইয়েও, এই কথা বলিস না, এদিকে দেখ কি আছে বইয়েও, এটা আছে। আমরা কি দেখতে পাচ্ছি, স্বাভাবিক কন্যা যদি মেয়েদের ক্ষেত্রে যদি দেখি তাহলে কি হচ্ছে, মেয়েদের ক্ষেত্রে বল 50-50 হয়ে যাচ্ছে, তাই না? 50% বাহক হয়ে যাচ্ছে আর 50% কি হয়ে যাচ্ছে, রোগাক্রান্ত। আর ছেলেদের ক্ষেত্রে যদি কি দেখি, একটা স্বাভাবিক আর 50% স্বাভাবিক, 50% রোগাক্রান্ত। আর মেয়েদের মধ্যে কোনো রোগাক্রান্ত কিন্তু দেখতে পাচ্ছি না, এটা, তাই না? একদম। এবার পরে কি আছে, বর্ণান্ধতা। বর্ণান্ধতাও কি এক্স ক্রোমোজোমের দ্বারা প্রভাবিত, মানে এক্স ক্রোমোজোমের জন্য তৈরি হওয়া একটা রোগ, তাই না? বর্ণান্ধতা এক্স ক্রোমোজোম সংযোজিত একটি প্রচ্ছন্ন জিনঘটিত বংশগত রোগ, যাতে আক্রান্ত ব্যক্তি সাধারণত লাল ও সবুজ বর্ণ শনাক্ত করতে পারে না। সম্পূর্ণ বর্ণান্ধতা বা কি, এটা লিখেছে মনো, কি লেখা বল বইয়ে, কই আমার নাইকা ছায়ার বইটা কোথায়? মনোক্রোমাসি। মনোক্রোমাসি, আচ্ছা ক্রোমাসি, মনোক্রোমাসি। ও পরে তো ইংলিশে লেখাই ছিল। মনোক্রোমাসি প্রায় দেখাই যায় না, মানে সম্পূর্ণ বর্ণান্ধ কেউ হয় না, পার্শিয়াল হয়, ঠিক আছে। প্রকৃতপক্ষে বর্ণান্ধতা বলতে লাল বর্ণান্ধতা এবং সবুজ বর্ণান্ধতাকেই বোঝায়। পৃথিবীর সামগ্রিক পপুলেশনের পুরুষদের মধ্যে 5 থেকে 8% কি বর্ণান্ধ হয় এবং মহিলাদের কি হয় 0.5% বর্ণান্ধ হয়, ঠিক আছে। এই একটা চার্ট দিয়েছে, ইশিহারা চার্ট, এর সাহায্যে কি হয় বর্ণান্ধতা নির্ণয় করা যায়। এই চার্ট পার্ট লাগবে না, ওগুলো লাগবে না, লাগবে না। আবার ফালতু কথা বলে, কি বলেছিল? ফালতু কথা বললে মাইর দেবো এবার কিন্তু। নাম্বার লেখা এই এই চুপ করতে বলছি সবাইকে। ও আচ্ছা, কি বলছে, তাহলে এটাও কি এক্স ক্রোমোজোম ঘটিত কি প্রচ্ছন্ন বংশগত রোগ, তাই না? হিমোফিলিয়া আর বর্ণান্ধতা রোগ দুটি এক্স ক্রোমোজোম সংযোজিত বলে মহিলাদের তুলনায় কি পুরুষদের এই রোগটি হওয়ার চান্স অনেক বেশি। কারণ কি বললাম, মেয়েদের দুটা এক্স, তাই না? দুটা এক্সের মধ্যে একটাই যদি খারাপ হয়, একটাই খারাপ হলে আরেকটাই ভালো হলে সে শুধু বাহক হবে, রোগাক্রান্ত হবে না। কিন্তু ছেলেদের মধ্যে তো একটাই এক্স, তাই না? একটা এক্স আর একটা ওয়াই, তো একটা এক্সই যদি খারাপ হয়ে যায় তাহলে গেল, রোগাক্রান্ত হয়ে গেল, মরে গেল। এখানে তো মরার চান্স নেই না, হিমোফিলিয়ায় মরার চান্স ছিল। হিমোফিলিয়া বলি কেন, হ্যাঁ হিমোফিলিয়াটা, এটা তো হিমোফিলিয়া আগেরটা, হিমোফিলিয়াটাই বললাম। এটা বর্ণান্ধতা, কোথায় মন কোথায়, আশ্চর্য। তাহলে কি হয়ে যাচ্ছে, দুটাই মেয়েদের একটা অপশন থাকছে, তাই না, যে কখনো কখনো কি হতেও পারে, মানে খুব রেয়ার হওয়ার চান্সটা খুব রেয়ার। যখন একটার মধ্যে থাকে তখন বাহক হবে, দুটার মধ্যেই যখন হবে সেই চান্সটা খুবই রেয়ার। দুটার মধ্যে হওয়াটা বুঝতেই পারছি প্রবাবিলিটি, তাই না, খুবই কম দুটার মধ্যেই হওয়াটা। তো ওই জন্য মেয়েদের চান্সটা কি খুব কম, কিন্তু ছেলেদের যেহেতু একটাই আছে, একটাই হলেই গেল। বুঝা গেল? চিকিৎসা অবিকিৎসা হয় না স্যার? বংশগত রোগ জিনে ক্রোমোজোমের দিয়ে যেটা হয়, ক্রোমোজোম চেঞ্জ করা যায় না। কয়টা ক্রোমোজোম চেঞ্জ করবি তুই শরীরের ভিতরে? কতগুলা কোষ আছে? অসংখ্য, তাই না? লক্ষ কোটি কোষ আছে, প্রত্যেকটা কোষের কিভাবে চেঞ্জ করবি তুই গিয়ে গিয়ে? আরে ভাই এরা কোষে ডাউট ছিল, তবে তোরা হাসি যাবে। ওটাই দামি যখন বেরিয়েছিল এটা যদি তোর ওই ভ্রূণ অবস্থায় যখন আমাদের জাইগোট থাকে, স্পার্ম ওভাম মিলিত হয়ে একটাই যখন কোষ হয়, তখন তুই যদি ধরতে পারিস রোগটাকে, বা 2-3টা কোষ যখন উৎপন্ন হয়, 2-4টা, তখন তুই যদি ঠিক করে নিতে পারিস, তখন কি হবে
দেখুন লাঠিটা এই রক্ত বেরোচ্ছে। তখন কি হবে, দুটা চারটা যখন যদি ঠিক করে নিতে পারিস তাহলে ঠিক হয়ে যাবে, তাই না? দেখ এবার কি বলেছে, লক্ষণ। লক্ষণ অনুযায়ী বর্ণান্ধতা নানা প্রকারের হয়, ঠিক আছে? প্রোটানোপিয়া বা লাল বর্ণান্ধতা, দেখি লাঠিটা, চুকাচ্ছে। প্রোটানোপিয়া বা লাল বর্ণান্ধতা। লাল বর্ণান্ধতার ক্ষেত্রে কি হয়, আক্রান্ত ব্যক্তিরা লাল বর্ণ চিনতে পারে না। লাল বর্ণান্ধ বা প্রোটানব ব্যক্তিরা লাল, কমলা, হলদে বর্ণের উজ্জ্বলতা স্বাভাবিক ব্যক্তির তুলনায় কম দেখেন। এর ফলে তারা লাল বর্ণকে কালো বা গাঢ় বাদামি রঙের দেখেন, ঠিক আছে? লাল ট্রাফিক লাইট যদি থাকে সেটা তারা দেখতে পারে না, ট্রাফিক লাইট দেখতে পারে না, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে, তাই না? কমলা, হলদে, সবুজ বর্ণ বিভিন্ন বর্ণকে কি, হ্যাঁ, বিভিন্ন গাঢ়ত্বের হলদেই দেখে, ঠিক আছে? কমলাও হোক বা হলুদ হোক বা সবুজ হোক, সবাইকে কি দেখবে, হলুদই দেখবে বিভিন্ন গাঢ়ত্বের। স্যার এগুলা আর বেগুনি পরে ঠিক হয় না? না, এবং বেগুনি বর্ণকে কি নীল দেখেন, ঠিক আছে? মানে বেগুনির কেন নীল দেখে, বেগুনি মানে লাল নীলের মিক্সচার আমরা জানি, তাই না? লাল যে দেখতে আমাদের যদি লালটা অদৃশ্য হয়ে যায় তাহলে নীল দেখবো, তাই তো? তারপরে কি বলেছে, ডিউটেরানোপিয়া বা সবুজ বর্ণান্ধতা। সবুজ বর্ণান্ধতার ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিরা বা ডিউটেরানোপ যারা হয় তারা কি সবুজ বর্ণ চিনতে পারে না। আসি নিজে খুব হাসতেছে পিউ। তাহলে কি হয়, তারা লাল, কমলা, হলদে ও সবুজ বর্ণ সঠিকভাবে চিনতে না পারলেও প্রোটানবদের মতো অস্পষ্ট বা আবছা দেখেন, ঠিক আছে? আর কি বলেছে, ট্রাইটানোপিয়া বা নীল বর্ণান্ধতা। এই বর্ণান্ধতা মানে এটা খুব কমই হয়, বেশিরভাগই ওই তোর প্রোটানোপিয়া আর ডিউটেরানোপিয়া হয়, তাই না? আচ্ছা, ট্রাইটানোপিয়ার ক্ষেত্রে কি বলেছে, নীল বর্ণান্ধতার ক্ষেত্রে, এক্ষেত্রে বর্ণান্ধ ব্যক্তি নীল বর্ণ সঠিকভাবে চিনতে পারে না। হয়ে গেল। এরপরে কি আছে, লাস্ট পেজ। আবার স্যার কতগুলো পড়ে দিলেন। কারোটার এই বংশগতি। শেষ না? কারণ আর বংশগতি, তাই না? দেখ, মানুষের চোখে রং চেনবার জন্য দায়ী কোষ হলো কি, কোন কোষ? কোষটার নাম কি, কোন কোষ? মনে রাখবি, মানে কম আলোতে দেখতে সাহায্য করে কি, রড কোষ। কম আলো থাকলে আমরা রড জ্বালাই, লাইট জ্বালাই, তাই না? ওখান থেকে মনে রাখবি যে কম আলোতে দেখতে সাহায্য করে কি, সাদা কালো পিকচার যেটা দেখি কম আলোতে, রড কোষ। আর যেটা কালার চিনতে সাহায্য করে সেটা হয়ে গেল কি, কোন কোষ। তাহলে এখানে কালারের ডিফেক্ট, তাহলে কার জন্য কোন কোষটা দায়ী হবে, কোন কোষ? কোন কোষ 3 প্রকারের হয়, ঠিক আছে? লাল সংবেদী, সবুজ সংবেদী আর নীল সংবেদী। ওই জন্য এই বর্ণান্ধতাও 3 প্রকারের হয়। এই 3 প্রকার কোষের যথাক্রমে লাল, সবুজ ও নীল বর্ণ সংবেদী ফটোপসিন রঙ্গক থাকে, ঠিক আছে? ফটোপসিন বলিস না আবার কেউ, ফটোপসিন। এর মধ্যে লাল ও সবুজ রঙ্গগুলি সংশ্লেষের জিন মানুষের এক্স ক্রোমোজোমে অবস্থিত। সেই জন্যই লাল আর সবুজের যেটা ছিল সেটা এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, ঠিক আছে? লাল সংবেদী রঙ্গক সংশ্লেষকারী জিনটিতে মিউটেশন ঘটলে লাল বর্ণান্ধতা, আর সবুজ সংবেদী রঙ্গকের সংশ্লেষকারী জিনটাতে যদি মিউটেশন ঘটে তখন কি হয়, সবুজ বর্ণান্ধতা। অপরদিকে নীল বর্ণান্ধতার জন্য দায়ী জিনটি কি, অটোজোমাল, আর এটা 7 নম্বর ক্রোমোজোমে অবস্থিত। তাহলে আমাদের হিমোফিলিয়াও ছিল 3 রকমের, ABC। আর এখানে কি বর্ণান্ধতার ক্ষেত্রে বল, লাল, সবুজ আর কি নীল, তাই না? তাহলে ওখানেও দুটাই এক্স ক্রোমোজোম বাহিত ছিল, হিমোফিলিয়া আর বর্ণান্ধতা, তাই না? তাহলে হিমোফিলিয়া বর্ণান্ধতা দুটাই এক্স ক্রোমোজোম বাহিত ছিল, আর এক্স ক্রোমোজোমের জন্য দুটা করে হচ্ছিল। ওখানে তোর কি হচ্ছিল, আলফা হিমোফিলিয়া আর বিটা হিমোফিলিয়াটা কি হচ্ছিল বল? আলফা বিটা নাম ছিল তো, না কি নাম ছিল, ভুলে গেল। থ্যালাসেমিয়া ছিল আলফা বিটা। এখানে কি ছিল, AB ছিল না? হ্যাঁ, AB যেটা ছিল সেটা এক্স ক্রোমোজোম বাহিত ছিল, কিন্তু সিটা কি ছিল, অটোজোমাল। আর এখানে বর্ণান্ধতার মধ্যেও তাই, প্রথমে লাল আর সবুজটা কি, প্রথম দুটা এক্স ক্রোমোজোমাল, আর লাস্টেরটা কি হয়ে যাবে, অটোজোমাল। ওয়াই এর কোনো গল্প নেই, ঠিক আছে? আর এটা 7 নাম্বার ক্রোমোজোমে অবস্থিত। অটোজোমের মধ্যেও বলে দিয়েছে কোন ক্রোমোজোমটা, কিন্তু যখন আমরা হিমোফিলিয়া পড়লাম তখন আমাদের ইয়েটা বলেনি যে কোন ক্রোমোজোমে হিমোফিলিয়া, সিটা কোন ক্রোমোজোমে সেটা বলেনি, শুধু বলেছিল অটোজোমে।
আচ্ছা, বর্ণান্ধতা রোগের বংশগতি। একজন বর্ণান্ধ তার বর্ণান্ধতার কি বাহক মহিলা আর বর্ণান্ধ পুরুষ, ঠিক আছে, ওদের ক্রস করিয়েছে। আর পরেরটায় কি করিয়েছে, বর্ণান্ধ মহিলা আর স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের অপত্যদের মধ্যে বর্ণান্ধতার প্রকাশ কীরূপ হবে তা নিচে দেখানো হলো, ঠিক আছে। স্বাভাবিক অ্যালিলটিকে কি লিখেছে, এক্স এর মাথায় সি প্লাস, আর তোর যেটা হচ্ছে রোগগ্রস্ত সেটাকে কি বলেছে, শুধু সি বলেছে, তাই না? এটা তাহলে করে নে তোরা, কর প্রথমটা কর, বাহক মহিলা আর বর্ণান্ধ পুরুষ। কি বলেছে এখানে? আর দেখ রেডি এই আবার কি কথা বলিস তুই, মা হচ্ছে না কি বলবো এখনো হয়নি তো, কথা বলবি না, এদিকে দেখ, আর বই কই গেল রে? ঠিক আছে। দেখ, অটোজোমাল ক্রোমোজোম ঘটিত রোগ, থ্যালাসেমিয়া ও জেনেটিক কাউন্সিলিং। এখানে আর বোঝার কিছু নেই, এখানে জাস্ট কিছু সতর্কতা আছে। পুরোটাই শুরু মানে শেষ আজকে? হ্যাঁ, থ্যালাসেমিয়া একটি জিনঘটিত মারণ রোগ। ভারতীয় উপমহাদেশে বিটা থ্যালাসেমিয়া মেজর রোগীর সংখ্যা পৃথিবীর সমস্ত আক্রান্ত ব্যক্তির প্রায় 10%, মানে বুঝতে পারছিস তো, অনেকটাই। কিন্তু পৃথিবীতে যত আছে তার 10 ভাগের 1 ভাগ ভারতেই আছে থ্যালাসেমিয়া বিটা। এটা থ্যালাসেমিয়া কেন এরকম কেন হয়? কারণ আমি দেখি এই রোগটি প্রতি মাসে রক্ত সঞ্চারণ, লোহা প্রশমন অত্যন্ত ব্যয় সাপেক্ষ ব্যাপার। এই রোগের ইয়েতে ওই যে লোহা বেড়ে যাচ্ছিল না, ওই জন্য লোহাকে প্রশমন করতে হয়। প্রশমন মানে অ্যাডজাস্ট করা, কমানো বাড়ানো করে অ্যাডজাস্ট করা। তাই থ্যালাসেমিয়া বা অন্যান্য জিনগত সমস্যাগুলি সামাজিক স্তরে মোকাবিলার জন্য জিনগত পরামর্শ গ্রহণ করা অত্যন্ত জরুরি। জিনগত পরামর্শ বা জেনেটিক কাউন্সিলিং। কোনো ব্যক্তির পরিবারের রোগের ইতিহাস বিশ্লেষণ ও জেনেটিক পরীক্ষা নিরীক্ষার দ্বারা ভবিষ্যতে সন্তানের জিনগত রোগ হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটা নির্ণয় করা। এই যে আমরা যখন এরকম যে করছি, ওই যে যেগুলো তোরা করলি এতক্ষণ ধরে, সেরকম করে করেই মেলানো হয় যে কত পার্সেন্ট বাচ্চা খারাপ হতে পারে, রোগগ্রস্ত হতে পারে, কত পার্সেন্ট বাচ্চা ভালো হতে পারে, ঠিক আছে। ওইভাবে ক্যালকুলেশন করে দেখা হয় যে চান্স কত খারাপ হওয়ার বা ভালো হওয়ার। জেনেটিক, আচ্ছা, জিনগত রোগবিহীন সুস্থ লাভ সন্তান লাভে সাহায্য করে। এই প্রক্রিয়াকে কি বলা হয়, জেনেটিক কাউন্সিলিং বলা হয়। দেখ, জেনেটিক কাউন্সিলর বা জিনগত পরামর্শদাতা এই পরামর্শ দেন, তাকে এই সংক্রান্ত বিশেষ শিক্ষা লাভ করতে হয়। অনেক ক্ষেত্রে চিকিৎসকরাও এই কাজটি করে থাকেন। জেনেটিক কাউন্সিলরের কাজ, থ্যালাসেমিয়া তথা অন্যান্য জিনগত রোগ রোধে কিছু বিশেষ ক্ষেত্রে জিনগত পরামর্শদাতার কাছে কাউন্সিলিংয়ের প্রয়োজন হয়। দেখ, বিবাহের পূর্বে উভয় পার্টনার থ্যালাসেমিয়া বা অন্য কোনো রোগের জিনগত রোগের বাহক কিনা তা নির্ণয় করতে হবে প্রথমে, ঠিক আছে। তারপর কি, উভয় পার্টনার থ্যালাসেমিয়া রোগের বাহক হলে বিবাহ না করা, অথবা বিবাহ হলেও সন্তান থ্যালাসেমিক কিনা তা নির্ণয় করার পরামর্শ কে দেবে, ওই কাউন্সিলর দিয়ে দেবে, তাই না। থ্যালাসেমিক হলে আইনমাফিক ভ্রূণটিকে বিনষ্ট করা ও দ্বিতীয় সুস্থ সন্তানের চেষ্টা করার পরামর্শ তিনি দিয়ে থাকেন। বোঝা গেল? যদি দেখে যে থ্যালাসেমিয়াওয়ালা বেবি আসছে, তাহলে কি করবে, তাকে ভ্রূণ অবস্থাতেই মেরে ফেলতে হবে, তাহলে তো বেঁচে থাকতে পারবে না, তাকে এনে পৃথিবীতে লাভ নেই, তাই না, কষ্টই পাবে খালি। তারপর কি বলেছে, সন্তান ধারণের সময় মাতা ও পিতার বয়স বেশি হলে 40 ঊর্ধ্ব পিতা আর মাতা হচ্ছে কি 35 ঊর্ধ্ব, নানা জিনগত রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই না। আচ্ছা, এবার কি বলেছে, পরিবারে থ্যালাসেমিয়া বা অন্য জিনগত রোগের ইতিহাস থাকলে রোগটির কারণ বিশ্লেষণ ও সম্ভাবনা সম্পর্কে তিনি হবু পিতামাতাকে সচেতন করে দেন আগের থেকেই, যে তোমাদের বংশের মধ্যে রোগটা আছে, তাহলে এই যে তোরা যেরকম করলি ওরকম করে চান্স বের করে, কতটা চান্স, প্রবাবিলিটি কত, 50% না 80% না 90%, কত পার্সেন্ট চান্স রোগটা হওয়ার, ঠিক আছে। ভ্রূণ অবস্থায় বা জন্মের পরে কোনো অচিহ্নিত কারণে শিশুর মৃত্যু হলে অথবা রোগগ্রস্ত শিশু জন্মালে তিনি পরীক্ষা নিরীক্ষা করার পর তার বৈজ্ঞানিক কারণ নির্ধারণ করে থাকেন। রোগগ্রস্ত শিশুর জন্মরোধে তিনি গর্ভনিরোধক উপায় অবলম্বন ও দত্তক গ্রহণের পরামর্শও দিয়ে থাকেন। দত্তক নিতে বলে বাচ্চা, ঠিক আছে।
যদি বারবার রোগগ্রস্তই আসতে থাকে, রোগগ্রস্ত ছাড়া কোনো চান্সই না থাকে, দেখা গেল 100%ই রোগগ্রস্ত আসছে, এরকমই চান্স, তখন কি করবে? তখন দত্তক নিতে বলবে। আচ্ছা, জেনেটিক কাউন্সিলিংয়ের গুরুত্ব বা সুবিধা। জেনেটিক কাউন্সিলিংয়ের দ্বারা বৈজ্ঞানিক তত্ত্বের ভিত্তিতে পরিবারের পরিকল্পনা করা সম্ভব হয়। সময়ের সঙ্গে সঙ্গে সামাজিক জিনগত ত্রুটির প্রাদুর্ভাব দূর করতে এটি বড় ভূমিকা নেয়। এর দ্বারা ভবিষ্যৎ সন্তান যাতে জিনগত রোগবিহীন হয় তা সুনিশ্চিত করা যায়। তাই বলা যায় বিয়ের আগে কুষ্টি নয়, গোষ্ঠী বা জিনগত ম্যাচিং মেলানো বেশি জরুরি। গোষ্ঠী এটা তো বইয়ের লেখক ইয়ার কি মেরে দিল, কুষ্টি নয় গোষ্ঠী মেলানো। মিষ্টি নাই, মিষ্টি মেলানো। তাহলে এই চ্যাপ্টারটা শেষ হলো।